সার্ফেক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ইন্দ্রাণী নিশি। বিশ্বকাপের প্রত্যেকটা দিনই লিখছে যেন নতুন গল্প। আজকে ছিল তারকাদের দিন। মেসির জাদুতে হ্যাটট্রিক, এমবাপ্পের গড়া রেকর্ড এবং হল্যান্ডের দুর্দান্ত শুরু, সব মিলিয়ে জমে উঠেছে বিশ্বকাপের এই মঞ্চ। আজকে ডি বক্সে থাকছে আর্জেন্টিনার দুর্দান্ত জয়, ফ্রান্সের শক্ত বার্তা, নরওয়ের গোল উৎসব, অস্ট্রিয়ার লড়াই এবং আজকের সেরা মুহূর্ত, সার্ফেক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা 4টি গুরুত্বপূর্ণ ম্যাচের আলোচনা। দর্শক, আজকে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক রায়হান আল মুগনি। ভালো আছেন? এই তো ভালো আছি, কেমন আছেন ভাইয়া? এবং সাথে আরো রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক আশরাফুল রানা। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। সো আজকের ম্যাচগুলো কতটা এনজয় করলেন আপনারা? ফ্রান্স, এদিকে আর্জেন্টিনার ম্যাচটা তো স্বাভাবিকভাবেই এমন একটা মানে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলা হচ্ছিল, কিন্তু কেমন জানি একটা অপূর্ণতা রয়ে যাচ্ছিল। অপূর্ণতা হচ্ছে যে কারণ দ্য লেজেন্ড, আমাদের কিংবদন্তি যাকে বলি, যে জাদুকর, তার মাঠে নামার অপেক্ষা, এবং তিনি মাঠে নামলেন। এতদিনে বলা হলো যে বিশ্বকাপটা যেন পূর্ণতা পেল। একদম আমি সেটা বলছি যে আসলে আর্জেন্টিনা ছাড়া মেসির জন্যই ফুটবল এখন অনেকটা এরকম হয়ে গিয়েছে। তার মাঠে নামার অপেক্ষা, তিনি মাঠে নেমেছেন এবং তিনি হ্যাটট্রিকও করেছেন। সবাই, বাংলাদেশ তো একটা খুদে আর্জেন্টিনাই বলা যায়, কারণ আর্জেন্টিনার লোক সংখ্যা থেকে কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার বেশি, অনেক আনন্দ করেছে তারা। এবার দেখি রানা ভাই, আপনি বলুন। আমরা ভাইয়ের থেকেও শুনবার, ওভারঅল আলোচনায় তো আমরা যাবই। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। রানা ভাই, 38 বছর বয়সও মেসির এই যে দুর্দান্ত পারফরমেন্স এবং খুব টেকনিক্যালি গোল দেওয়ার এই যে ক্ষমতা, কিভাবে দেখবেন? না, আসলে দেখেন, মেসি তো ফুল, আপনার যদি আমরা চিন্তা করি যে ফুটবলের কিন্তু ওর লিজেন্ড, ওর কোয়ালিটি আছে, ওর অ্যাবিলিটি আছে, ও যে কোনো সময়ে যে কোনো কিছুই করতে পারে। ওর যদি এগেনস্টে যদি অনেক স্ট্রং প্লেয়ারও থাকে, ও আসলে কোন সময় কোন মুভমেন্টে ওর স্কিল শো করবে এই জিনিস আসলে কেউ কিন্তু বুঝতে পারে না। তো এখানে হয়তো বা ওর বয়স 38 বছর হয়েছে, বাট পারফরমেন্সের জায়গায় কিন্তু সেই আগের মেসি আছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে যারা ফুটবল ভক্ত আছে তার বেশিরভাগ সাপোর্টারই কিন্তু আর্জেন্টিনার। তো আর্জেন্টিনার ম্যাচের জন্য সবাই ওয়েট করছিল। আলজেরিয়ার সাথে জিতলো, মেসি হ্যাটট্রিক করলো। তো আমার কাছে মনে হয় যে এইটা আর্জেন্টিনা যারা ভক্ত তাদের জন্য অনেক বড় একটা সময় গেল। তো আমরা অবশ্যই এমবাপ্পের কথা বলছিলেন, এমবাপ্পে যদি মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো এদের পরে যদি আমরা যদি সুপারস্টার চিন্তা করি, এমবাপ্পের নাম আসবে। সো কোয়ালিটি যাদের আছে আসলে তারা আসলে পারফরমেন্সটা শো করেছে। তো আমরাও এই খেলাগুলো এনজয় করেছি। নিশ্চয় ভাই, আপনার কাছে এবার একটু আসতে চাই। আসলে রেকর্ডের বন্যা যেন বয়ে গেল। আমি যদি মেসির রেকর্ডের কথাতে আসি, জাতীয় দলের হয়ে 200তম ম্যাচ, তারপরে উনি মিরোস্লাভ ক্লোসার মানে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও ছুঁয়েছেন। হয়তো উনি ভেঙেও দেবেন, আমরা এই আশা তো রাখতেই পারি। আর 5টা আলাদা বিশ্বকাপে গোলের রেকর্ড, এবং ইন্টারেস্টিংলি 2006 সালে, আমি যদি ভুল না করে থাকি, একই দিনে উনি ডেবিউ করেছিলেন এবং ঠিক 20 বছর পরে উনি জানতেনও না বোধ হয় ফিউচারে আসলে কি ওয়েট করছে। মেসির এই পারফরমেন্স আসলে কিসের বার্তা দেয় এই সময়? আসলে সে সময় 2006 সালে 18 বছর বয়সে, 18 বছর 259 দিন সম্ভবত, 358 দিন, আর 6 দিন পরে কিন্তু তার 39 বার্থডে, মাত্র 6টা দিন, মানে 39 বছর হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। মেসির কথা একজন খেলোয়াড় হিসেবে যাকে বললেন, আর আমরা তাকে দেখেছি, আমার মেসির অনেকগুলো ম্যাচ দেখার সৌভাগ্য হয়েছে। মেসির জীবনের কোনো একটা গুণের কথা যদি বলা হয়, পারফেক্ট ডিসিপ্লিন। মেসির এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় উনি যে তার খেলোয়াড়ের জীবন শুরু করেছেন, এখন তিনি কৈশোর যৌবন পেরিয়ে এখন অনেকটাই তার খেলোয়াড়ের জীবনের টুয়াইলাইট অফ হিজ ক্যারিয়ার, জীবনের মানে দ্বার প্রান্তে। তার বেশি দিন হয়তো বিশ্বকাপেই তিনি চলে যাবেন, মেসি আমাদের ফুটবল মাঠ থেকে হারিয়ে যাবে। কিন্তু তার ফুটবল জীবনের ক্যারিয়ারের কোনো দিন, তার ফুটবলিং ট্যাকটিক্স, ফুটবলের যে ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো দিন তিনি আমার মনে হয় তার মানে তাকে, মেসিকে, রানা ভাই, আমার মনে হয় সবচেয়ে বেশি ফাউল করা তার বিপক্ষে খেলোয়াড় হলো মেসিকে সবচেয়ে বেশি ফাউল করা হয়েছে। তার বডি ফ্লেক্সিবিলিটিটা আপনি দেখেন, কত হাজারবার তিনি তাকে, বিশেষ করে ধরেন যখন রামোস রিয়াল মাদ্রিদের অন্যান্য, তাকে বার্সেলোনা যখন শুরুতেই হতো মার দিয়ে, কিন্তু দেখেন আপনি কোনো সময় রিঅ্যাক্ট করেনি, হাসি মুখে কিন্তু তিনি মাঠ থেকে উঠতেন। এই যে তার মেন্টাল, ফিজিক্যাল এবং তার যে নিজেকে বিল্ড আপ করার যে একটা সর্বরকম কেমিস্ট্রি, রসায়ন, এই রসায়নে মেসি অনন্য। এত বছর ধরে
একটা খেলোয়াড় নিজের ফিটনেস এবং তিনি কখনোই আপনি মেসিকে বলতে পারবেন না যে তার একটা পর্যায়ে বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছুই পরিবর্তন হয়, কিন্তু একটা পর্যায় থেকে মেসি কখনো নিচে নামেননি। মেসির মতো খেলোয়াড় আর ভবিষ্যতে আসবে কিনা, হ্যাঁ তর্ক থাকতে পারে। আপনি ম্যারাডোনার সাথে, ম্যারাডোনার বল কন্ট্রোল, ম্যারাডোনা ডিফারেন্ট, কিন্তু মেসির মতো এত এই বর্তমান আধুনিক ফুটবলের যেখানে প্রতিটা খেলোয়াড়কে 60 থেকে 70টা টপ পর্যায়ের ম্যাচ খেলতে হয়, সেখানে নিজেদেরকে ফিট রেখে আবার জাতীয় দলকে সেখানে সাফল্য, জাতীয় দলের খেলা হয়ে সবকিছু মিলিয়ে মেসি এক কথায় অতুলনীয় এবং অনন্য। নিশ্চয়ই আমরা মেসির কথা আরেকটু সময় শুনতে চাই। মেসি, লাউতারো মার্টিনেজের এই জুটিটাকে আপনারা কিভাবে দেখেন ভাইয়া আপনি? এবং আমরা দেখছি যে ডিপলের পাস থেকেও আমরা সুন্দরভাবে গোল তৈরি হয়ে যেতে দেখেছি, যেটা ফাইনাল ফিনিশিংটা টেনেছেন লায়নেল মেসি। দেখেন, এটা তো আসলে 4-3-3 ফরমেশনে খেলা হলো, তো সেইখানে ডেফিনেটলি আপনার লাউতারো মার্টিনেজ নাম্বার 9 পজিশনে খেলেছে, আপনার মেসি তার নিচের থেকে খেলেছে। তো মেসির রোলটা অবভিয়াসলি মনে করেন সবসময়ই আর্জেন্টিনা ফ্রি রোল প্লে করে, আর হচ্ছে মেসি ওইখানে লিডার হিসেবে কাজ করে। তো আমার কাছে মনে হয় যে ও ফুটবল মাঠের ভিতরে একজন কোচ, ও এত সুন্দরভাবে খেলাটা দেখতে পারে এবং ওইখান থেকে ডিসিশন মেক করতে পারে। তো আর আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের দৃষ্টিভঙ্গি থাকে মেসির দিকে, মেসিকে সাপোর্ট দেওয়া। তো আমার কাছে মনে হয় আর্জেন্টিনার থেকে আর্জেন্টিনার প্লেয়াররা মেসির জন্য খেলে, যে বাকি যে 10 জন প্লেয়ার মেসি ওইখান থেকে যে ধরনের দিক নির্দেশনা দেয় সেই কাজগুলো করার চেষ্টা করে। আপনারা দেখে থাকবেন এই ম্যাচেও মেসি যখন চেঞ্জ হওয়ার পরে কিন্তু কিছুটা হলেও আর্জেন্টিনার কিন্তু খেলায় কিন্তু খেই হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যখন হচ্ছে উনি আমেরিকার লিগগুলোতে খেলতে আসলেন স্পেশালি, তো ইন্টার মায়ামিতে আসার পরে অনেকের অনেক কোয়েরিজ ছিল যে উনি কেন হচ্ছে বার্সেলোনা ছেড়ে আসলেন, উনি থেকে যেতে পারতেন। যদিও আমরা জানি এখানে হিসাব নিকাশ, টাকা পয়সার একটা বিষয় ছিল, অনেকে বলছেন যে উনি আসলে জানতেন উনি রিটায়ারমেন্টে যাবেন না। উনি কি তখন থেকে ভাবছিলেন যে 2026-এ উনি ওয়ার্ল্ড কাপ খেলবেন, এই জন্যই আগে থেকে পরিবেশের সাথে খানিকটা মানিয়ে নেবার চেষ্টা? আসলে আপনার কথার প্রশ্নের পরিপ্রেক্ষিতে যেটি বলা যায় যে মেসি ইজ দ্য ফাইনেস্ট জাজ। তিনি নিজেই নিজের পারফরমেন্সের মূল্যায়ন করেন। তিনি বুঝেছিলেন যে আসলে লা লিগায় তার যে প্রেশারটা নিতে হবে, সেই প্রেশার নিলে না, যদি তিনি নিতে না পারেন, তার যে ভাবমূর্তি, তার যে ইমেজ এবং তাকে নিয়ে যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশা যদি পূরণ করতে না পারেন, তাহলে তো তাকে যে মেসি থাকছে না। আজকে আমি মেসির কাছে অনেক প্রত্যাশা নিই, কিন্তু মেজর লিগ সকার ইন্টার মায়ামির প্রত্যাশাটা কিন্তু তিনি পূরণ করছেন। অলরাইট, এই যে জিনিসটা বোঝা, একজন খেলোয়াড় আছে, উনি আমাদের সামনে রিটায়ার করেছেন, উনি নিজে বুঝেন, একজন খেলোয়াড় সবসময় বুঝে যে আসলে কোন পর্যায়ে আমি কতটুকু চাপ অ্যাবজর্ব করতে পারবো, নিতে পারবো। মেসি এই যেখানে এখানেও তার পেশাদারিত্বের পরিচয় আসলে, কারণ তিনি থেকে যেতে পারতেন, তাকে টাকা, কারণ মেসি মানে বিজনেস। মেসির জন্যই বার্সেলোনার কয়েক কোটি ডলারের জার্সি বিক্রি হয়ে যেত, কিন্তু দেখতেন যে মেসি বলতেন যে তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচে সেই টাফ সিচুয়েশনে মেসির প্রত্যাশাটা পূরণ করতে পারছেন না, এই জন্যই উনি চলে গেছেন। এবং উনি গিয়ে কিন্তু বিশ্বের আরেক প্রান্তের আরেকটি ফুটবল অধ্যায় সাফল্যমণ্ডিত করেছেন। ওখানে গিয়ে আরব ওয়ার্ল্ডে এখন ফুটবল এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে। এখানে তাই মাঠে এবং মাঠের বাইরে দুদিকেই মেসির অবদান রয়েছে। সেটাই ছোট্ট করে একটু জানতে চাই, যেহেতু ভাই আপনি সাবেক গোলরক্ষক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের, দুজনকে নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই, লুকাস জিদান এবং এমি মার্টিনেজ। আমরা দেখছি আমাদের পুরো আসরে এবং গত যে পরশুদিনই তো আমরা 4টা ম্যাচই ড্র হতে দেখেছি, সেখানে গোলকিপারদের বিশাল বড় অবদান রয়েছে। এই 2টা ম্যাচ নিয়ে কি বলবেন? আসলে দেখেন, এইখানে ওয়ার্ল্ড কাপ জিততে গেলে আপনার গোলকিপারকে সলিড পারফরমেন্স করতে হবে। আপনার এমিলিয়ানো মার্টিনেজ, আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেন, আপনার কোপা আমেরিকার পারফরমেন্স দেখেন, ইভেন ওর ক্লাবের পারফরমেন্স দেখেন, ক্লাবে চ্যাম্পিয়ন হয়েছে, তো ওর এখানে কিন্তু অনেক বড় ভূমিকা ছিল। তো ডেফিনেটলি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হইতে গেলে বা আপনার এই ওদের ট্রফিটা ঘরে রাখতে গেলে এমিলিয়ানো মার্টিনেজকে অবশ্যই সলিড পারফরমেন্স করতে হবে এবং তার অনেক রেসপন্সিবিলিটি আছে। পাশাপাশি আমরা যদি আলজেরিয়ার গোলকিপারকে দেখি, তাহলে ও আমার কাছে মনে হয় যে মানে আর্জেন্টিনার সাথে খেলা ও অনেক বেশি নার্ভাস ছিল। আর গোলকিপারের জোনটা এমন একটা জোন যেখানে আপনার যদি মেন্টাল স্ট্রেংথ না থাকে, সেইখানে কিন্তু পারফর্ম করাটা অনেক ডিফিকাল্ট। আর তারপরেও মেসির এগেনস্টে খেলা, আমার কাছে মনে হয় অনেক বেশি নার্ভাস ছিল, যে কারণে ওর পারফরমেন্সটা আমার কাছে মনে হয় আপ টু দ্য মার্ক ছিল। এবার আমরা আগের ম্যাচটা নিয়ে আসতে চাই, গত রাতের ফ্রান্স ভার্সেস সেনেগাল। একটা কথা আমরা বলতে চাই যে ফ্রান্সের হয়ে এমবাপ্পে যে দুর্দান্ত 2টা গোল করেছেন, মানে
ফ্রান্স মানে এখন এমবাপ্পের একটা সমর্থক শব্দ হয়ে গেছে এবং তাকে কতটা এগিয়ে রাখবেন সামনের দিনে? শুরুতেই বলেছিলেন যে সে হয়তো আগামী দিনের সুপারস্টার, এবং শিরোপার দৌড়ে তাদেরকে কতটা এগিয়ে রাখবেন? খেলা দেখে কি মনে হলো? যেটি হচ্ছে যে আসলে কোয়ালিটির যদি আপনি একজন প্লেয়ার আছেন আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি এবং ন্যাশনাল টিমের কোয়ালিটি, মানে দ্য মোড অফ দ্য স্কোরিং গোলস, যে ধারায় গোল দুটো হয়েছে, এই কিলিয়ান এমবাপ্পের গোল দুটো মানে অসাধারণ অসাধারণ। আর পিছিয়ে খেয়াল রাখতে হবে যে এবারে কিন্তু দেখা গিয়ে প্রমাণ করে দিয়েছে যে ফ্রান্সের প্রাণ শক্তি কিন্তু মাইকেল ওলিসে। উনি আসলে কি করেন, কোথায় থাকেন, কোন জায়গা দিয়ে বল নিয়ে ঢুকেন, এটা তো ক্যামেরাই খুঁজে বের করতে পারছিল না। কারণ তাকে একবার দেখছিলাম রাইট উইংয়ে, একবার দেখছিলাম লেফট উইংয়ে, অর্থাৎ যে বলটা যিনি পাস দিয়েছেন মিডফিল্ড থেকে, মানে ওলিসের মতো প্লেয়ার, ওলিসের যে ছন্দে আছে। আর সেটা হচ্ছে যে ওলিসের থ্রুটা যখন এমবাপ্পে পেলেন, তার ইন্টেলিজেন্সটা ঠিক করেন, তার একটা টার্ন নিলেন এবং এখান থেকে যে ছোট গ্যাপটা সেটার মধ্যে দিয়ে, এটা তো পারফেক্ট প্রিসিশন। এবং যদি আমি বলি এখন আর্জেন্টিনার সমর্থকরা আবার খেপে যাবে কিনা জানি না, কারণ অ্যালিস্টারের শটটা লুকাস জিদানের হাত থেকে যদি না ছুটতো, মেসির মতো প্লেয়ারকে আলজেরিয়ান ডিফেন্ডার আনমার্ক রেখে দিয়েছে, উনি এখানে নিশ্চিন্ত মনে দাঁড়িয়েছিলেন, বলটা তার কাছে আসলো, ওটা তো মেসি না, বিশ্বের যে কোনো খেলোয়াড়ই গোল করতো। তো এই যে কোয়ালিটি মেসির কাছে, মেসি গোল করেছেন স্বাভাবিক। আর লুকাস জিদানের কথা বললেন, আমি এইটার ব্যাপারে আমার মনে হয় লুকাস জিদান বিশ্বকাপে আর ম্যাচ খেলছেন না, কারণ তিনি ইনজুর্ড ছিলেন। ইনজুরি থেকে থাকা বা ফিরত আসা বা রিকভারি করার পর তাকে এই যে ব্রেস নিয়ে খেলতে হচ্ছে, তার মধ্যে কনফিডেন্সের অভাব আছে। এবং আমি আমার গোলরক্ষককে জিজ্ঞেস করবো, আসলে রিফ্লেক্স, আপনি যেই 7টা ম্যাচে 7টা সেভ করে ফজিনহা যে বাঁচিয়ে দিলেন কেপ ভার্দেকে, আর এখানে আপনার তার রিয়াকশনটা কি একটু লেট ছিল না? আপনার কাছে কি মনে হয়েছে? না, ডেফিনেটলি এখানে, কারণ একটা হচ্ছে কি ডিফেন্ডারের পার মাঝখান দিয়ে মারা হয়েছে, এখানেও সে একটু লুকাস জিদান তার রিফ্লেক্স করতে লেট হয়েছে। আর আমি যদি বলি ফার্স্ট গোলটা, এটা যদি স্লো মোশনে দেখেন, এখানে যদি থিবো করতো, জর্ডান পিকফোর্ড বা অন্য কেউ গোলরক্ষক থাকতেন আমার মনে হয়, কারণ তিনি একটা গোল যখন বল টাচ করে, আমাদের প্রত্যাশা থাকে, তার টিমের প্রত্যাশা থাকে বলটা তিনি থ্রো করতে পারবে, কিন্তু মেসির অত পাওয়ার ছিল রানা ভাই। মানে আমার কাছে মনে হয় যে গোলকিপারের পজিশনটা আরেকটু যদি 2 স্টেপ পেছনে থাকতো কিছু একটা, তাহলে আপনার ওই বলটা রিড করাটা অনেক বেশি ইজি হতো, কারণ ও সময় পেত। তো ও একটু সামনে থাকাতে আপনার ও রিয়াকশন করার জন্য যে টাইমটুকু দরকার, আমার বিশ্বাস সেই টাইমটুকু বা ওই অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ছিল। ও যদি 2 স্টেপ পিছনে থাকতো, টাইমটা কিন্তু আরেকটু হলেও রিড করার জন্য বেশি পেত, তখন কিন্তু ইজিলি কিন্তু ওই বলটা সেভ করতে পারে। সো দিস প্রুভস যে তার মানে ল্যাক অফ, মানে হি ওয়াজ লিটল বিট নার্ভাস এত বড় মঞ্চে। এবং আপনার রিবাউন্ডে যেটা গোল হলো, আমরা একটু সেনেগালের প্রসঙ্গেও আসতে চাই, যদিও ফার্স্ট হাফে আমরা দেখেছি খুবই স্ট্রং ফুটবলটা খেলেছে, আর এদিকে তো ফ্রান্সের বারকোলার কথা আলাদা করে বলতে হয়, বদলি হিসাবে নেমে উইদিন 50 সেকেন্ডস উনি গোল করে দিয়েছেন। সেনেগালের খেলা নিয়ে, সেনেগালের 3টে প্লেয়ার আছে, নিকোলাস জ্যাকসন, সাদিও মানে এবং ইসমাইল সারা। এই 3জন ওয়ার্ল্ডের তার যেই ক্লাবে সব জায়গায় খেলেন, তারা হলো ওয়ার্ল্ড ফ্রন্টলাইন স্ট্রাইকার। এই 3জনই ব্যর্থ হয়েছেন টোটাল ম্যাচে। গোল করেছেন আরেকজন খেলোয়াড়, কিন্তু তাদেরকে এমনভাবে চেপে ধরে মার্কিং করে এমনভাবে চেপে ধরা রাখা হয়েছে যে এই জিনিসটা তারা, এই ব্যারিকেডটা, এই বৃত্তটা তারা ভাঙতে পারেননি। এই বৃত্ত না ভাঙার পরিপ্রেক্ষিতে সেনেগাল ইজ এ গুড টিম, তাদের খেলোয়াড়রা সবাই বিশ্বের বড় বড় দলে উচ্চ শীর্ষ লিগে খেলেন, ছিলেন বেশ কয়েকবার, কিন্তু প্রপারলি আসলে ওটা এন্ড করতে পারেননি, ফিনিশ করতে পারেন। তবে একটা কথা বলি, ফ্রান্স তাদের যে বিভাগগুলি, আমরা বলি না ভান্ডার উপচে পড়ছে ফ্রান্সের। আপনি কাকে ঠেকাবেন? পুলিশে উঠায় নেবে, বারকোলা ঢুকবে, ওদিকে দেবে চুয়ামিনে ঢুকবে, এদিকে দেখবে কোনটা ঢুকবে, কোন জায়গা দিয়ে কি হবে, এখনো তো ডেজিরে ডুয়ে আর অনেকে নামে নেনি। তারপর মানে এটাই হলো ফ্রান্সের মানে ফ্রান্স এবং আর্জেন্টিনা তাদের যে বিভাগগুলো, সেই বিভাগগুলো উপচে পড়ছে। অন্য দলগুলো এখন এখানে কোন জায়গায় কি করবে সেই প্ল্যান নিয়ে মানে অন্য কোচদের মাথার না। আপনার দেখেন এখানে এত কোয়ালিটি প্লেয়ার ফ্রান্সে, যে আপনার যারা 11-এ খেলছে বা বেঞ্চে যারা আছে, তো আপনার যারা চেঞ্জ হচ্ছে, যারা মাঠে নামছে, আপনার ওদের জায়গা থেকে ওরা বেস্ট পারফরমেন্স করছে। সো এইখানে আসলে যদি আপনার ডেপথ যদি থাকে, তাহলে কিন্তু আসলে তাদের আটকানোটা মুশকিল। আমার কাছে মনে হয় সেনেগালের সাথে ফ্রান্সের যে রেজাল্টটা হয়েছে সেটা কিন্তু ডিজার্ভিং ছিল। অফকোর্স। আর এবার আমরা যাকে ডার্ক হর্স বললেও বলতে পারি, নরওয়ের খেলা নিয়ে কথাটা বলতে চাই। ওখানে রয়েছেন আর্লিং হল্যান্ড এবং তারও বিশাল বড় একটা ফ্যান বেস রয়েছে, জাস্ট বিকজ অফ আসলে ক্লাব ফুটবলেও তো আমাদের এখানে অনেক অডিয়েন্স রয়েছে। তার জোড়া গোল, তার ভালো খেলা কতটা ভালো লাগালো আপনাদেরকে?
হালান্ড ইজ এ গোল মেশিন। হ্যাঁ, ম্যানচেস্টার সিটি হয়ে মাঝখান দিয়ে সিজনটা দুর্দান্ত শুরু করেছিলেন, মাঝখান দিয়ে আসলে একটা মানুষ তো খেলোয়াড় চাপ বিভিন্ন মাঝখান দিয়ে তিনি ছন্দ হারিয়ে ফেলেন। আর যে দলের বিরুদ্ধে গোল করলেন বা করলেন সেটা নিয়ে আসলে আমি তাকে এটা কোনো ব্যাপার নয়, এখন হালান্ড খেললে গোল করবেনই। সেটাই। নরওয়ের 3 জন প্লেয়ার, স্টার প্লেয়ার, ওডেগার্ড, সরলথ এবং হালান্ড, এদের উপর প্রত্যাশা ছিল। এদের মধ্যে 2জনই গোল করেছেন আর একজন সুপার খেলেছেন। আসলে নরওয়ে আসলে মিড লেভেল টিম, নরওয়েকে আপনি তাকে নিয়ে প্রত্যাশা করতে পারে, হতে পারে আজ এবারের বিশ্বকাপ আমার মনে হয় রানা ভাই আনপ্রেডিক্টেবল, ছোট দল বলে আর কি। এবারের মানে বিশ্ব ফুটবলের মান আসলে এখন কোথায় গিয়েছে এই কথা যদি আমরা না বলি, সেই মান কিন্তু দেখিয়ে দিয়েছে এশিয়া। আপনি কাতার, জাপান, কোরিয়া এবং এত চাপের মুখে ইরান যে ফুটবল খেলেছে, বিশ্ব ফুটবলের মান কিন্তু অন্য জায়গায় চলে গেছে। তাই বলা যায় না কিছু। হালান্ডকে নিয়ে আরেকটু থাকতে চাই যে গোল্ডেন বুটের দৌড়ে কি খানিকটা এগিয়ে গেলেন উনি? দেখেন আপনার, আমি যদি ভুল না বলি, ইরাক আপনার 40 বছর পর ওয়ার্ল্ড কাপে ব্যাক করছে, আর আপনার নরওয়ে মেবি 28 বছর এরকম। তো হালান্ড সে কোয়ালিটি প্লেয়ার, সো তার টিমের লিডিং রোলে সে আছে, তার রেসপন্সিবিলিটি আছে, কারণ সে জানে যে সে যদি তার জায়গাতে তার লিডিং ফ্রন্টে থেকে যদি আসলে দলকে যদি ওইভাবে যদি মানে ইন্সপায়ার্ড না করতে পারে, বা তার যে রোলটা সে যদি এটা প্লে না করতে পারে, আদার যে টিমমেট যারা আছে তাদের জন্য আসলে প্রবলেম হবে। সে তার জায়গা থেকে সে বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করছে। আমার কাছে মনে হয় সে সামনের ম্যাচগুলো সে লিডিং রোলেই থাকবে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। 3টা ম্যাচে 3 ধরনের ইম্পর্টেন্ট গোল এবং 3 জন সুপারস্টার এমবাপ্পে, আর্লিং হল্যান্ড এবং লায়নেল মেসি, এক একটা লাইন করে শুনতে চাই প্রথমে ভাই আপনার কাছ থেকে। না, মেসির গোল আসলে দুর্দান্ত। আর এমবাপ্পে, আমি যদি বলি যে সে ক্লাস অ্যাটাকিং থার্ডে, সেটার প্রমাণ আমরা কিন্তু রায়হান ভাই আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি একটা ফাইনাল ম্যাচে সে হ্যাটট্রিক করেছে। ইভেন যদি আমরা ট্রাইব্রেকার একটা ধরি তো 4টা গোল। তো সে আসলেই নেক্সট সুপারস্টার, এবং হালান্ড ডেফিনেটলি আপনার অনেক এক্সপিরিয়েন্স এবং তার ভিতরে অনেক বেশি কোয়ালিটি আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এমবাপ্পে কিন্তু লুকিং ট্রিমার অ্যান্ড ফিটার। রিয়াল মাদ্রিদে তার শরীরটা একটু, তিনি বিশ্বকাপের জন্য ভিন্ন প্রস্তুতি নিয়েছেন, নিজেকে ভিন্নভাবে তৈরি করেছেন, তার বই প্রকাশ হলো। আর মেসির গোল তো মেসি তো এরকম করবেন এগুলি কোনো ব্যাপার না, গোল করেই চলছেন। আর যেটা বললেন হালান্ড তার যে হাইট, হালান্ড আসলে হালান্ডের একটা স্কোরার কি মানে তিনি যে কি করবেন না কোন জায়গায় মানে মাথা দিয়ে গোল করবেন না বা রান পা সবকিছুই চলে, আসলে একটা গোল মেশিন, তার এই প্রমাণটা আমরা দেখেছি। আমরা আরো একটা ম্যাচ নিয়ে অল্প একটু কথা বলতেই চাই, সেটা হচ্ছে জর্ডানের ম্যাচটা নিয়ে এবং অস্ট্রিয়া, যেহেতু সেম গ্রুপে নেক্সট ম্যাচ আমি যত জানি অস্ট্রিয়ার সাথেই পড়ছে আর্জেন্টিনার, এই ম্যাচটা নিয়ে ছোট করে যদি বলেন। জর্ডান অস্ট্রিয়া ম্যাচটা আসলে এই গ্রুপের আমি বলবো যে একটু কেমন জানি মানে গ্ল্যামার থাকে না, গ্ল্যামারটা একটু কম ছিল। এখানে দুটি দলই নতুন এবং অস্ট্রিয়া আসলে ঘুরে ফিরে বিশ্বকাপ খেলে, ইউরোপের জার্মানির পাশে টিম, তাদের প্লেয়াররাও বিভিন্ন লিগে খেলেন। তো জর্ডানের জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো জর্ডানের প্লেয়াররা এক্সাইটেড ছিল আসলে এই লেভেলে একটা খেলোয়াড়ের, আমি যে শারীরিক, মনস্তাত্ত্বিক, মানসিক সব কিছু প্রথম ম্যাচেই আসলে তারা এত বড় একটা মঞ্চে নিজেদেরকে যে কোনো মানুষের পক্ষে মানিয়ে নেওয়া কঠিন। জর্ডান খেলে গেছে ফুটবল, জর্ডান কিন্তু আমাদের সাথে খেলছে, আমাদের রানা ভাইও কিন্তু জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলেছেন। এখন এই জিনিসটা তখন আবার অন্য দিক থেকে চিন্তা করলে ভোগায় যে এই দলের সঙ্গে আমরাও কিন্তু বিশ্বকাপ বাছাই একই গ্রুপে ছিলাম, শেষ পর্যন্ত কিন্তু তারা বিশ্বকাপে মঞ্চে পৌঁছে গেছে, আমরা কোথায় দাঁড়িয়ে, এই হতাশাটা হয়তো আমাকে গ্রাস করে। এক্স্যাক্টলি এই টপিকে কি বলবেন? না আসলে এইখানে এটাই বলতে চাই যে আসলে আমাদের ফুটবলের জায়গা থেকে যদি বলি আমাদের টোটালি ডেভেলপমেন্ট নাই, আমাদের ফুটবলের ফিউচার প্ল্যান নাই, আমাদের স্ট্রাকচার অনেক উইক। আমার কাছে মনে হয় ফুটবলে ভালো কিছু করতে গেলে আমার এই সমস্ত জায়গায় আসলে আমাদের চোখ দেওয়া খুব জরুরি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। ফুটবল বিশ্বকাপ ঘিরে ইরানকে সমর্থন জানিয়ে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ইরান ফুটবল দলের ভক্ত ও সমর্থকরা। মঙ্গলবার বিকেলে শহরের ঝাউতলা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। ইরানের জার্সি আর পতাকা হাতে সমর্থকদের অংশগ্রহণে পুরো শহর যেন রঙিন হয়ে ওঠে ইরানীয় আবেগে।
অনেকে মোটরসাইকেল নিয়ে যোগ দেন এই আয়োজনে। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সমর্থকদের ভাষায় ফুটবলের প্রতি ভালোবাসা আর মুসলিম পরিচয়ের আবেগ থেকেই তারা ইরানকে সমর্থন করছেন। আজকের সার্ফ এক্সেল ফ্যান অব দ্য ডে পটুয়াখালীর ইরান ফুটবল দলের সমর্থক গোষ্ঠী। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম একটা দারুণ মোমেন্ট। আসলে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ মানেই ইউজুয়ালি ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা বড় দলগুলোর সমর্থনে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যায়। কিন্তু সেই পরিচিত ধারার বাইরে গিয়ে আজকের সার্ফ এক্সেল ফ্যান অব দ্য ডেতে আমরা একটু ভিন্ন ধরনের গল্পই দেখলাম, তুলনামূলক কম আলোচিত, তবে এবারে বিশেষ কারণে বিপুলভাবে আলোচিত ইরানকে ঘিরে পটুয়াখালীতে দেখা গেছে ব্যতিক্রমী সমর্থনের ছবি। আমরা সেটাই একটু দেখে নিলাম। সত্যি মানে যে পরিমাণ মেন্টাল প্রেশারের ভেতর দিয়ে গিয়ে তারা খেলছে, তারা ইউএসএতে থাকতে পারছে না, ব্যাক করছে মেক্সিকোতে, তাদের জন্য অ্যাকচুয়ালি হ্যাটস অফ। আজকে এবারে সুইচ করতে চাই আমাদের পরবর্তী দুটো বড় ম্যাচে। প্রথমেই রাতের বেলায় মুখোমুখি হচ্ছে পর্তুগাল এবং কঙ্গো, এবং পরবর্তীতে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া তো পরীক্ষিত দল, ফাইনাল খেলেছে। ইংল্যান্ড একবারের বিশ্ব চ্যাম্পিয়ন, যদিও সেটা অনেক বছর আগে। আর পর্তুগাল স্পেশালি রোনালদোর জন্য মানে আমাদের একটা বড় ফ্যান বেস রয়েছে, তাদেরও অনেক এক্সপেকটেশন। আমি ছোট করে একটু প্রেডিকশন জানতে চাই ভাই, আপনার থেকে আসবো। কথা হচ্ছে পর্তুগাল দিয়ে সরি, এখানে কোনো মাপে কাটাই হয় না। যদি কোনো কেপ ভার্দেকে অনুসরণ করে যদি তারা কিছু করতে পারে, পর্তুগালের সামনে আসলে ডিআর কঙ্গোর কিছু করার নেই। তবে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ইট উড বি দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাচ। হ্যারি কেইন, লুকা মডরিচ, দেখা যাক কি হয়। কারণ ইংল্যান্ড ক্লিনিক্যাল ফুটবল, ইংল্যান্ডের ফুটবল ডিফারেন্ট, এবং ক্রোয়েশিয়া আমি জানি না ক্রোয়েশিয়ার আসলে ফুল ইয়েটা আমরা একটা ম্যাচ দেখার পরে বলবো। ক্রোয়েশিয়া আমি দেখেছি যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিটেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, এবং তারা সবসময় ফাইটিং একটা স্পিরিট থাকে, ইংল্যান্ডের জন্য যথেষ্ট বেগের কারণ হতে পারে। অন্য ম্যাচ পর্তুগাল, ওটা আসলে সব ম্যাচকে ঘিরেই ক্রিস্টিয়ানো রোনালদো যা আছে, রোনালদোকে দেখার জন্য এই ম্যাচটা সবাই দেখবে, সেই বিষয়টাই। ভাইয়া আমার কাছে মনে হয় আসলে পর্তুগাল এখানে ফেভারিট হিসেবে মাঠে নামবে। আর হচ্ছে পর্তুগালের অনেকগুলো প্লেয়ার আছে আসলে ওয়ার্ল্ড ক্লাস, তারা যদি তাদের জায়গাতে বেস্ট পারফরমেন্স দিতে পারে তো আমার কাছে মনে হয় কঙ্গোকে খুব সহজে বিট করতে পারবে। যদিও মাঠের খেলা ফুটবল, কারণ আমরা বিগত কিছু ম্যাচগুলোতে দেখেছি যে ছোট ছোট দলগুলো ভালো রেজাল্ট করছে। তো আমার কাছে মনে হয় এইখানে মাঠের ভিতর পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ। আর যেহেতু ফার্স্ট ম্যাচ, তো আমার কাছে মনে হয় এটা পর্তুগাল ওই চিন্তা ভাবনা নিয়ে নামবে। আর আমরা যদি আপনার ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা যদি আমরা চিন্তা করি, এটা আমার কাছে মনে হয় অনেক ক্লোজ ম্যাচ হবে, মানে কত গোলে জেতা হারা। আমার কাছে মনে হয় খুব টাইট ম্যাচ হবে। ড্র আপনি কি ইন্ডিকেট করছেন? ফার্স্ট ম্যাচের জন্য ড্রটা কিন্তু খুব ভালো রেজাল্ট, যেহেতু আরো দুটো ম্যাচ থাকে এবং দুর্বল দল আছে। আবার আরেকটা দীপ্ত টিভির এই মুহূর্তে যারা আমাদের দেখছেন, ঘানা পানামা ম্যাচ আছে। ঘানা পানামা ম্যাচে আমি বলবো আপনারা ঘানার খেলোয়াড় আন্তোনিয়ান সেমেনিওকে একটু দেখবেন। আমার খুব প্রিয় খেলোয়াড়, খুবই ফেভারিট প্লেয়ার। ম্যানচেস্টার সিটিতে তিনি এই বছর দুর্দান্ত একটা সময় কাটিয়েছেন, এবং তার মাঝে রয়েছে বিশ্ব তারকা হওয়ার সব রকম যোগ্যতা ও গুণাবলী। আরো একটা ম্যাচ রয়েছে উজবেকিস্তান ভার্সেস কলম্বিয়া, সেটার প্রেডিকশন কি হতে পারে? এটা আসলে প্রেডিকশন আমার কাছে মনে হয় যে এখানে কলম্বিয়া বেটার সাইড। তো অবভিয়াসলি এখানে কলম্বিয়া বের হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। থ্যাংক ইউ সো মাচ। আসলে খেলা নিয়ে আমরা যত আলাপ করতে থাকি, ফুটবল বিশ্বকাপে একের পর এক চমক আসতে থাকবে। তবে আজকের মতন ওই যে সময়ে ফেরে আমাদের আয়োজনটার একদম ইতি টানতে হচ্ছে আজকের মতন। তবে নিশ্চয়ই দেখা হবে আগামী দিনে, আগামী কোনো পর্বে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিশ্বকাপের প্রতিটি দিনই নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। আজকে দেখলাম মেসির জাদু, এমবাপ্পের রেকর্ড, হল্যান্ডের শক্ত বার্তা, আর অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত জয়। সামনে অপেক্ষা করছে আরো 4টি নতুন ম্যাচ, নতুন উত্তেজনা আর নতুন সম্ভাবনা। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশি, সাথে ছিলেন রায়হান আল মুঘনি এবং আশরাফুল রানা। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। দেখা হবে আগামী পর্বে। শুভ সন্ধ্যা।